নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সকলকে স্বাগত জানিয়ে লিভিং উইথ অ্যাডভেঞ্চার্সে আজকে ব্লগটা শুরু করছি। বাবার সকাল সকাল চলছে ব্যায়াম, হাঁটা চলা। এখানে জবের থেকে এসেছে, খুব একটা হয় না তো, বলছে হাত পা তো বসে যাচ্ছে, তারপর হাঁটুর ব্যথাটা বড্ড শুরু হয়েছে। একটু আদ্রু এক্সারসাইজ না করলে দেখছি এখানে থাকা কিন্তু ভারী বিপদ। ওষুধপত্র সবই আছে, তবে ওষুধ খেয়ে আর কতদিন থাকা যায়? বয়স হচ্ছে তো, হাঁটা চলা একটু না করলে ভারী বিপদ। তাই বাবা সকাল সকাল এক্সারসাইজ শুরু করে দিয়েছে। মা বটিতে কেটে কেটে অভ্যস্ত, এখন তো তুমি প্রো হয়ে যাচ্ছ পুরো ছুরিতে কাটতে কাটতে। বাবা তো প্রো হয়ে গেছে, কিন্তু তোমার ইন্ডিয়াতে আমাকে তোর মা খুব বকতো, রান্না জানি না, শিখে যাচ্ছি। এখান থেকে তুমি এখানে আগের বারে এসেও রুটি করেছিলে, তো আমার আশা ছিল তুমি এবারে গিয়ে মানে এখান থেকে গিয়ে তুমি মাকে রুটি করবে। কি মা ঢুকে বাবা? না রুটি করি, কিন্তু ওই মানে একটু ভেজে দেয় ওই তো কালকে তুই করলি, ভাবছি বাবা এখন থাকছে, সেকে দেওয়া হয় যাকে। আর তোমার ছোট মেয়ে তোমাকে ইডলি করা শিখিয়ে দিয়েছে, করবে তো? হ্যাঁ, ইডলি করা শিখিয়ে দিয়েছে। কি কমেডি! ওই কমটা মানে কিন্তু করে না, মানে মশলা করে না, কিন্তু তাতেই খেয়ে আমরা মশলা মানে চাটনিটা ছিল না করে গাড়ি চালিয়েছি। গাড়ি চালাতে আছে, আমি একটা করে খেতে আসে, ঠিক। আর দোকানে যাওয়া হচ্ছে না। আচ্ছা, সবাই বুঝতে পারবেন না, একটু বলে দিই। ব্যাপারটা হচ্ছে যে ঘুরতে যাচ্ছিল, আর এই জন্যতে ওটাতে ঘুরতে যাচ্ছিল, তো বোন বললো চলো একটু ইডলি করে নি। আর আমার বোনের না অত রান্না বান্নাতে ওর বেশি অত শখ নেই, তো বাবাকে ঢুকিয়ে দিয়েছে যে বাবা এরকম করে ইডলিটা বসাও, এরকম ভাবে করো, এরকম ভাবে হয়ে যাবে। ইডলি তো করে নিয়েছে, ইডলির সাথে চাটনি করেনি। শুভদীপও খায়নি, আমার মাও খায়নি। যেহেতু কষ্ট করে করেছে সেহেতু বাবা খেয়েছে আর আমার ছোট বোন খেয়েছে। তাই বলছি চাটনি ছাড়া ইডলি, চাটনি ছাড়া কি ইডলি খাওয়া যায়? ইডলি অত শুকনো ওরকম করে খাওয়া যায়? আমার মেয়ে, ছোট মেয়ের বদনাম হয়ে যাবে, আমি খাবো না, হয় নাকি? না হলেও আমি পেয়ে যাচ্ছি, তাই আমি পেয়ে। তোমাকে তোমার ছোট মেয়ে বলেনি যে বাবার চাটনিটাও করতে হবে, তুমি করে ফেলো? না, তেমন টাইম ছিল না। পয়সার জিনিস আজকাল চাল বাটাতে আবার ভুল করেছে, তো কি ইডলি ধোসা খাবে তোমরা বলো তো? আজকে রান্না কি হবে বলে দাও তাহলে। ছোট করে প্রচুর সবজি কেটেছে, দুজনে বসে মোটামুটি সবজি টবজি গুলো কেটে দেয়, এটা আমার খুব হেল্প হয়। এই ছোলা দিয়ে লাউয়ের তরকারি, এটা বাবা কেটেছে, ভালো কেটেছে তো গো। তুমি এত কাজে, তাহলে তুমি মাকে একটু হেল্প করতে পারো না? কোনো উপায় নেই, আমাকে ঝাড় দিচ্ছে বলে বাধ্য আমেরিকা এসে শিখে গিয়ে আমি ওখানে দোকান করবো, আর এই চিন্তা ভাবনা। তুমি কিন্তু সবই পারো, তুমি মাকে ইচ্ছা করে হেল্প করো না। আমি তো রিটায়ার্ড হয়ে গেছি, আমি মানে যার জন্য তো লোকে রিটায়ারমেন্টে তো লোকে এটাই করে না, ফ্রি হয়ে লোকে ঘরে সবাই করে, আমি করতে পারি না। তবে হ্যাঁ, ঘরের মেইনটেনেন্সটা পুরো আমি করি, কোনো মিস্ত্রি লাগে না, আমি নিজেই করি। তুমি এখানে থেকে যাও, তোমাকে মিস্ত্রি করতে হবে না বাবা, তুমি এখানে থেকে যাই, সবজি কেটে দিলেই এটাই অনেক বড় কাজ। মার একটু ফল খাই, ফল খেতে ভালোবাসে। এই যে এই লেবু, আমাদের লেবু বলতে মুসুম্বির জাত, এটা কিন্তু খুব বড়, এই যে। আর এটা হচ্ছে যে এটা মনে হয় ওটাকে কি বলে, পিচ নয় না, পিচ নয় গো, আরে নামটা ভুলে যাচ্ছি, এটা খালি। তো এটা না খুব পুরো কদবেলের মতো খেতে। খেয়েছে মা এটা? কদবেলের মতো খেতে, খুব ভালো খেতে। দাঁড়াও, এবার হবে ডিমের ঝোল, সেদ্ধ হবে, এটাকে জল দিয়ে করে দিই। ভাতটা হয়েছে, লাইটটা জ্বালিয়ে নাও, দাঁড়াও দেখো তো হয়েছে। বাবা তোমাকে গরম লাগে না? দুম করে হাত ডুবিয়ে দিচ্ছ। আর একটু হবে না? তাহলে জল দিয়ে দিই, দাঁড়াও। কেমন লাগছে নিজে রান্না করছে, এখানে রান্না করছো? এখানে রান্না করছো, এখানে ঠান্ডা, রান্না করতেও ভালো লাগে। হ্যাঁ, কিন্তু আমাদের ইন্ডিয়াতে একটু গরম হলেও কি হয়েছে, তবুও রান্না করতেও ভালো লাগে। এখানে বেটার লাগছে। রান্না না করলে আর কি করে সময় কাটবে? মেয়ের কাছে রান্না না করলে বসে বসে খাওয়া যায়, রান্না করতেই ভালো লাগে। আর আমাদের কত হেল্প, আরাম যাকে বলে। দাঁড়াও, এখানে বিশেষ করে যারা আমেরিকায় আসে বা বিদেশে আসে, মাদের কোনো কষ্ট হয় না, কষ্ট হয় বাবাদের। বাবাকে জিজ্ঞেস করি কেরম লাগছে। দাঁড়াও, বাবা সবজি কাটছে, ভালো লাগছে, বাবা তো কোনো কাজ নেই। উফ, হেভি সবজি কাটছে। এই কাজটা যদি তোমাকে করে দিত কত খুশি হতো না মনে মনে। বাবাকে নিয়ে প্রচুর কমপ্লেন মায়ের, একদিন সেইটা নিয়ে ব্লগ করবো কি কি কমপ্লেনটা হওয়ার কারণ হচ্ছে যে আমি রিটায়ারের পর রান্নাঘরে ঢুকে না, আমার বন্ধুরা বলছে যে বাবা তুমি সেন্টেন্স শুরু করছো, মা ওপাশ থেকে সেন্টেন্স কমপ্লিট করে দিচ্ছে, কিছু করে না। আমাকে রান্না শেখানোর জন্য আমাকে আমেরিকায় পয়সা খরচা করে আসতে হয়েছে, সেই জন্য আমি এখানে আমার মেয়ের কাছে
রান্না শিখে তারপরে ইন্ডিয়াতে রান্না করবো বলে আশা রাখছি, করতে পারবো। তুমি বলো না, তুমি মাকে একটু হেল্প করো না কেন? সেটা আমার মেয়েরা বলে একটু হেল্প করো, এই করো সে করো, কিন্তু আমার কথা আছে আমি করি, কিন্তু বাড়ির মেনটেন্সের ব্যাপারে আমি সবটাই করি, ওইদিকে পয়সাটা থেকে যাচ্ছে। কি জানেন তো, বাবা তো প্রথম থেকেই গভর্নমেন্ট মানে সরকারি কর্মরত ছিলেন। দুটো পয়সা কি করে বাঁচানো যায় সবসময় সেটার দিকে খেয়াল রাখতেন। এখন রিটায়ার মানুষ ঘরে বসে আছে, যা হয় আর কি, মাঝে মাঝে দুজনের মধ্যে লেগে যায়। এই যে মায়ের একটাই কমপ্লেন, তোর বাবা সব কিছু করলেও রান্নাঘরে কিন্তু আমার কাজে একটুকু হেল্প করে না। ব্যাপারটা হচ্ছে ওখানে নিজস্ব বাড়ি তো, তাই আজকের জল কোথায় লিক হলো, পাইপ কোথায় লিক হলো, জল আসছে না, বা হয়তো ওই ট্যাঙ্ক পরিষ্কার করতে হবে, বা কোনো সিমেন্টের কাজ করতে হবে, বা কোনো দরজা ভেঙে গেল। জানেন তো, নিজস্ব বাড়ি থাকলে হাজার রকম কাজ, মানে বাবা বলতে চাইছে সেই ছোট ছোট কাজগুলো বাবা সব নিজের হাতে করে, কিন্তু ওই যে রান্নাঘরের কাজে কিন্তু কোনো হেল্প করতে বাবা পারবে না। সেটাই মায়ের ভারী দুঃখ। কেন? মা বলছে আমারও তো বয়স হচ্ছে, কতদিন এই রান্না খাওয়া দাওয়া করবো বলতো, একা একা কষ্ট হয় না? কোনো একদিন হয়তো রান্নাঘরে ঢুকতে একটু দেরি হয়ে গেছে, বেলা 1টা বেজে গেছে, খাওয়া দাওয়া করতে হবে তো। তাই মায়ের অভিযোগ, যদি দেরি হয়ে যায় একটু তো রান্নাঘরে ঢুকে বাবা হেল্প করবে না, সেটি কিন্তু উনি করবেন না। আরও একটা অন্য জ্বালা, কাজের মেয়ের হাতে আবার রান্না খাবেন না। ওরে বাবা, এই হাজার রকম কাজ, হাজার রকম ঝামেলা। কিন্তু আমি তো মাকে বলি, দিন দিন বয়স হচ্ছে, একজন কাউকে রেখে দাও, অ্যাটলিস্ট কাটা কুটি সবজি এগুলো তো সব করে দিয়ে যাবে, তারপর না হয় রান্নাটা তুমি করে নিও। যাকে বাবা মায়ের এখন অভিযোগ নিয়ে কথা বলতে গেলে এখন অনেক কিছু। এই যে আমরা বিকেলবেলা একটু চানাচুর মুড়ি আর একটু চাট করে নিয়ে বসেছি, বারান্দায় বসতে বেশ ভালো লাগে। আর ওই পাশে সেই পুরনো একটা ছোট সুইমিং পুল কিনা ছিল, সেইখানের মধ্যে জল দিয়ে দিয়েছে, মিঠি এখন নাচনকোদন করছে। বাইরেটা বসতে ভালো লাগলো, মশার উপদ্রব কিন্তু আবার বেড়েছে আমেরিকায়। বিশ্বাস করুন, এই নিয়ে একটা দিন ব্লগও বানিয়েছিলাম যে আমেরিকায় নাকি মশা নেই। ওরে বাবা, মশার জ্বালা এখন আমরা টিকতে পারছি না জানেন। এখন মাঝে মাঝে ভাবছি একদিন না আসে যে মশারি খাটিয়ে এখানে ঘুমোতে হচ্ছে। আপনারা হয়তো কম বেশি নিশ্চয়ই জানেন এখানে মশারি খাটিয়ে ঘুমোতে হয় না, এই দিক থেকে কিন্তু ভারী সুবিধে। কিন্তু যা অবস্থা এখন শুরু হয়েছে না, একটুকু বাইরে থাকা যায় না। তারপর আমাদেরকে কামড়ালে না হয় বুঝতে পারি, এই মিমোকে কখন কামড়ে দেয় বুঝতে পারি না। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আস্ত লাল রঙে একদম আলু বসেছে, হয় গালে নইলে কপালে। যাকে বাবা মাকে নিয়ে আজকে একটু পাড়ায় ঘুরতে বেরোলাম, হাঁটা চলাও হলো, একটু ঘোরাও হলো। হালকা হালকা মেঘ করেছে ঠিকই, মনে হয় খুব একটা বৃষ্টি হবে না। তবে জানেন তো, বিকেলবেলা হাঁটতে কিন্তু আমাদের পাড়ায় বেশ ভালো লাগে। বাচ্চারা বেরোয়, অনেক লোকজন হাঁটতে বেরোয়, ওই আর কি 2-4টে কথা হলো, একটু হাঁটাও হলো। এবারও ভালো গরম নেই, সবাই দেখে নাও কি সুন্দর সুন্দর ঘর। সবাই দেখেছে, তুমি দেখছো, তুমি বলো কেমন লাগছে? ভালো লাগছে, হাঁটতে বেরিয়েছি আমাদের পিঠকে নিয়ে। ওয়েদারটা ভালো, বলো ওয়েদারটা ভালো, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। হ্যাঁ, বৃষ্টিটা পড়ছে, ভাবছিলাম অনেকদিন হাঁটা হয় না, তাই হাঁটতে বেরিয়েছি। হাঁটতে প্রথম মা বাবাকে পাড়া দেখতে বেরিয়েছে। ওই যে মিমো হচ্ছে ওই স্ট্রলারে, আর মিঠির সামনে, তার বন্ধুরা ওই সামনে। কেমন লাগছে বলো, পাড়া ঘুরছো? পাড়া ঘুরলাম, আজকে একটু বেরিয়েছি, অবশ্যই ভালো লেগেছে, ওয়েদারটা খুবই ভালো, তাই আমরা একটু বেরিয়েছি। টিপ টিপ করে পড়ছে যদিও, না বৃষ্টিটা হবে না, অত হবে না বৃষ্টিটা। চলো, এই যে দেখেছো, এই যে এইগুলো ঘাসগুলো এরকম ফুল উড়ে গেছে দেখেছো, এইগুলো কিন্তু কাটতে হবে, নিয়ম বুঝেছো? এই যে এরকম নিয়ম, এইগুলোকে ক্লিন রাখতে হবে। আর এই ঘাসে লম্বা লম্বা বেরিয়ে গেলে তখন হচ্ছে যে ঘরে এসে নোটিশ দিয়ে যাবে, তারপরে যদি না করো ফাইন লাগাবে, তারপরে কি রুলস আর জানি না। মানে মানে এই তো হ্যাঁ, ছোট ছোট, এই যে আমাদের পাশে এয়ারপোর্ট আছে না, হ্যাঁ আমার ঘরের পাশে একটা এয়ারপোর্ট আছে, তো এয়ারপোর্টেই ছোট ছোট এই ফ্লাইট, ফ্লোরিডা যাওয়ার ফ্লাইট, আর তোমার এই ফ্লাইট, ওটাকে কি বলে, ওই কার্গো মানে কাগজপত্র জিনিসপত্র আসে, সেই ফ্লাইট এখানে থেকে পাশেই একদম, ওটা দেখাতে নিয়ে যাবো। এই দেখেছো কত বড় বড় ঘাস হয়ে গেছে, অনিন্দর আবার ঘাস কাটা টাইম হয়ে গেছে। দেখো বাবাকে দেখেন একটু শক্তি লাগে কাটু। হ্যাঁ সত্যি পারবে, চেষ্টা করো না, পরিশ্রম তো করে বলে পরিশ্রমের কাজ, তাহলে দিয়ে করো তাহলে। হ্যাঁ মেশিনটা খুব মানে কি বলে ওটাকে, খুব খুব শক্তি দিতে হয়। মা বলছে বাবাকে একটু দে না, একটু কষ্ট করো, মানে পরিশ্রম করে না। বাবার একসময় শক্তি ছিল, বয়স তো হচ্ছে,
মানুষ আর কত ভারী জিনিস টানতে পারে বলুন। এই যে আমাদের ঘাস কাটার মেশিনটার কথাই বলছিলাম, এত ভারী না, তাকে ঠেলে ঠেলে ঘাস কাটতে গেলে মানে অনিন্দর মনে 1 কেজি ঘাম বেরিয়ে যায়। সত্যি বাবা, এই ঘাস কাটা কথা বলেই অনিন্দর গায়ে এখন জ্বর। বড্ড ভারী মেশিন, তবে ভারী হলে কি হবে, অনেকটা ডিউরেবল, মানে বেশ নাই নাই করে 3-4 বছর হয়ে গেছে মেশিনটা কিন্তু ভালোই চলছে। তবে ওই ঠেলতে হয় প্রচুর। এই গরমকালে কিন্তু আমাদের একটা এক্সট্রা কাজ আবার বেড়ে যায়, এই ঘাস কাটার ব্যাপার। আপনি রেন্টেও কিন্তু ঘাস কেটে দিয়ে যাবেন, সেরকমও লোক পেয়ে যাবেন। মাসে হয়তো ওই $40, $50, হয়তো আমি খুব কমই বললাম। এখন তো সব কিছুর আবার দাম বেড়ে গেছে, ডিপেন্ড করছে ওই আপনার স্কোয়ার ফিটের উপর কতটা ঘাস কাটছে তার উপরে ডিপেন্ড করে ওনারা চার্জ করেন। কিন্তু ওই যে 1 মাস না 1.5 মাস যেতে যেতে আবার ঘাস বেরোবে, আবার আপনাকে লোক ডেকে যেতে হবে। কত লোক ডেকে আর ঘাস কাটবেন বলুন। আর একজন দেখো না, এই খেলার সময় মনে পড়ে না, যখন বন্ধুগুলো চলে যাবে তখন এর মনে পড়বে প্রচুর টায়ার্ড। দেখো এর মুখটা দেখো এবারে, দেখেছো এর ব্রেন কাজ করবে না। বাবা আজকে বাইরে ঘাস কাটতে গেছে, তো অলরেডি বেজে গেছে 8:30 প্রায়। তো একটু শেখাচ্ছে, কারণ ওটা হচ্ছে যে আনইভেন হয়ে গেলে ঘাস কাটার পরে এটা দেখতে বাজে লাগে, তাই জন্য অ্যাকচুয়ালি মেশিনটা খুব ভারী, তো বাবা কতটা করতে পারবে তাই জানি না। তো এইখানে হচ্ছে যে এই যে টিভি লাগিয়ে দিয়ে গেছি, মাও একটু দেখে এসেছে। দাঁড়া আর একটু দেখাই কতটা কি করছে। বাবার এগুলো ইন্টারেস্ট, তাতে কি হয় একটু ঘাসটা বাড়লে তাহলে একটু বাবা কাটবে, একটু সময়টাও ক্রস করবে, আর বাবার এইসব ভালো লাগে। তো দেখি কি করছে আর কতটা কাটছে। একটু হেঁটে এসে দেখছি অনিন্দ হচ্ছে ঘাস কাটার মেশিনটা বের করেছে। ঘাস এমনিতেও কাটতেই হতো, তো বাবা বলল দেখি তো পারি কিনা, কিন্তু শেখার ব্যাপার আছে, তাই জন্য অনিন্দ কোন সুইচ টিপতে হবে, কিরকমভাবে ঠেলতে হবে সেই নিয়ে শেখাচ্ছে। মেশিনটাকে এদিক ওদিক করে ঘুরিয়েও কিন্তু ঘাস কাটা যায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই যে সমান্তরাল বা চোখে একটা দেখা সুন্দর, ওই ব্যাপারটা হয়তো হয় না। তাই সমান করে কাটলে না দেখতে ভালো লাগে, সেইগুলোই আস্তে আস্তে করে বোঝাচ্ছে। তবে ওই যে বাবা তো অত জানে না, প্রথম প্রথম শিখছে, তাই যখন এই সুইচটা অন করে চালাতে যাচ্ছে গাড়িটাকে ঠেললেই আবার সুইচটা বন্ধ হয়ে যাচ্ছে, তাই ভালো করে দেখিয়ে দিচ্ছে। তবে হ্যাঁ, মোটামুটি ঠেলা হয়ে যাচ্ছে, বাবার সেইটুকু কিন্তু শক্তি আছে তাই দেখছি। তবে আমাদের বাড়ির 1 পাশটা ঢাল, তো ওইখানটা কিন্তু মেশিনটা ঠেলতে ভারী কষ্ট। ওটাই অনিন্দ বলে এইখানটা কিন্তু মেশিন চালাতে গেলে কাল ঘাম পুরো ছুটে যাবে। সবকিছু শিখলো, এটাও না এই শিখিনি কার কি। আয় আয় অনিন্দর ঘাম বেরিয়ে গেছে, এই একটা কাজ করলে ভালো ঘামটা বেরোয়। দেখি করতে পারছে, শিখে যাবে এরকম করতে করতে। মাঝে মাঝে সাপ থাকে, সরে আসো, ছোট ছোট সাপ থাকে। বাবা নেই তো, ভয় লাগে, সাপ থাকে মাঝে মাঝে। ওই যে কেন বলো তো, পাইপ থেকে জল বেরোয় না, ওই জন্য। সত্যি আমেরিকায় বাড়ি কেনা মানে একটা হেডেক, জানেন তো কি অবস্থা। এখন আপনার কষ্ট হোক আর যাই হোক, হয় নিজে করুন নইলে লোককে দিয়ে করান, কিন্তু করতে কিন্তু আপনাকে সময় মতোটা হতেই হবে। ওই যে এখন মেশিন দিয়ে চারিধারটা ঘাসটা কেটে দিচ্ছে, তার উপর হবে ওই ধারে ধারে ঘাসগুলোকে কাটা, যাতে একদম এবড়ো খেবড়ো বড় ঘাস কোথাও না দেখা যায়। বাবা, একজন বয়স্ক মহিলা আছে জানেন, সে এরকম চক্কর কেটে কেটে দেখবে কোথায় কার কি প্রবলেম হচ্ছে, কিছুই না, সুন্দরভাবে ফটোটা তুলে নিয়ে যাবে, ব্যাস পরের দিন হয় মেল আসবে নইলে নোটিশ আসবে ঘরে, অনেক কিছু। বুঝতে পারছেন তো? এবারে এখানে বাড়ি কেনা মানে সত্যি কিন্তু সব থেকে বড় একটা হেডেক। কাজগুলো কিন্তু আপনাকে করে যেতে হবে। আপনার ঘরের ভেতর কি নোংরা হচ্ছে কি হচ্ছে সেই সব ওনাদের মাথা ব্যথা নেই, সেই সব নিয়ে কিছু বলবেনও না, কিন্তু ঘরের বাইরেরটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন যেন থাকে সেটা কিন্তু বারবার দেখবেন। লাস্ট একটা ব্লগে আমি বলেছিলাম না, ওই যে গাছ কাটা নিয়ে, এই গাছ কাটা নিয়েও একটা প্রবলেম হয়েছিল। সত্যি বাবা, এই বাবা মা আসতে কিন্তু এই ছোট ছোট কাজগুলো যে হয়ে যাচ্ছে এটাই কিন্তু অনেক। তবে আমি একটু বাইরে থাকতে পারছি, মাঝে মাঝে মা গিয়ে ছেলেটাকে দেখছে, আমি যাচ্ছি, এইটাই একটা সুবিধে। নাহলে ছেলেটাকে নিয়ে বেশিক্ষণ ধরা যায় না, সে একটু আজকাল নামবে দেখবে, তার এখন প্রচুর কিউরিওসিটি। এইগুলো সোলার লাইট দেখেছো? এই যে বাবা, এইগুলো সোলার লাইট, মানে সূর্যের আলোতে এগুলো চার্জ হয়। এইটার জন্য কোনো বিল পাওয়া কোনো কিছু না। হ্যাঁ, ব্যাটারি নয়, সোলারই হয় তো। সোলারে মানে সূর্যের আলোতে চার্জ হচ্ছে, আর আপনি আর জ্বলবে, আবার চার্জ শেষ হয়ে গেলে বন্ধ হয়ে যাবে।
আবার সকালবেলা সূর্য উঠবে, আবার চার্জ হবে, আবার জ্বলবে। বাবা মা এলেই একটা সুবিধে যে একটু খাবারটা রেডি করবো, বাচ্চাটা একটু কাঁদে বা কাউকে ধরতে হয়, মা নিয়ে একটু বেরিয়ে পড়লো। আর বাবাও খুব ইন্টারেস্ট মানে এইসব গ্যাজেটস বা মেশিন নিয়ে, তো বাইরে একটু ওই অনিন্দ ঘাস দিয়ে কাটছে, বাবার খুব ইন্টারেস্ট, একটু ভালো করে দেখে নিচ্ছে। ভালো লাগছে, মানে খুবই ভালো লাগছে। এটার একটা আলাদা ফিলিংস, বিদেশে বাবা মা বা পরিবার পরিজন আসা যে ফিলিংসটা কি আমি এমনিও পেয়ে থাকি প্রত্যেক বছর। আমার দিদি বা বোন বা কেউ না কেউ আসছে, লাস্ট ইয়ারও শ্বশুর শাশুড়ি এসেছিলেন, এবারে বাবা মা এলেন। মাঝে মাঝে মনে হয় হয়তো বাড়িটা কেনা একটা জায়গায় সার্থক। তো মা নিয়ে ব্যস্ত বলে আমি এই সময় ভাবছি ওই মিমোর খাবারটা রেডি করে নিই, 9টা বেজে গেছে। তো এখন না মাথার মধ্যে না ওই হেডেকটা লাগে না বা টেনশন হয় না বা ওই ফিলিংসটা হয় না, একটা গিল্ট ফিলিংস যে দেরি হয়ে যাচ্ছে, ছেলেটা খাচ্ছে পাচ্ছি না, এরকম ওই ব্যাপারটা হয় না। বলুন প্রচুর ম্যাটার করে। তো কিছুই না, একটু ভাতটা খাইয়ে মিমোকে ঘুম পাড়িয়ে দিই, একটু রিলিফ হই, তখন একটু গল্প করি। খুব ভালো লাগছে সত্যিকারে, মানে একটা আলাদাই যেন মনে হচ্ছে বাবা মাকে সবসময়ের জন্য রেখে দিই, কিন্তু সেটা তো হয় না। যখন ভাবি যে চলে যাবে সেটাই কি বাজে লাগে, ভাবি না, বরং যে কটা দিন আছে সেই কটা দিন না হয় ভালো করে আনন্দ করে নিই। ওই যে ঘাস কাটছে, ওরা সবাই ব্যস্ত আছে, মিমোকে খাই দেবো। আর আজকে পরোটা করবো, মাকে বলেছি মা তুমি একটু পরোটা করো, গুড় দিয়ে খাবো, খুব ভালো লাগে, মা করতো। তো এটা আছে। আর দুপুরবেলা হচ্ছে যে লাউ আর মা কুমড়ো না আলু বা কিছু দিয়েছিল, ওইটা দিয়ে ছোলা দিয়ে তরকারি আর ডিমের ঝোল হয়েছিল। রান্না করছে মা, খাচ্ছি বসে বসে। বাকি সব কাজ হয়ে যায়, রান্না যদি কেউ করে দেয় যেন মনে হয় মানে এটা কি বলবো, শান্তি। সত্যি রান্না বান্নার কাজ কেউ যদি করে দেন না, তখন যেন মনে হয় ঘরের কাজটা তো কোনো ব্যাপারই নয়। যাকে সারাদিনটা এদিক ওদিক করে ঘুরে খাওয়া দাওয়া করে ভালোই সময়টা কাটলো। আজকের ব্লগটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, নিজেদের খেয়াল নেবেন। এই ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের সকলের কমেন্টগুলো পড়বো। ওই পাশে সিরিয়াল চলছে, মিঠিকে খাওয়ানো হচ্ছে, মানে এক সময় বাবা দায়িত্ব নেয়, এক সময় মা দায়িত্ব নেয়। আমি তো হাল ছেড়েই দিয়েছি, কি খায় না খায় আর আমি দেখছি না, যতদিন বাবা মা আছে, তারপর তো শুরু হবে আবার আমার কাজ। আজ আসি, নেক্সট ব্লগটা খুব তাড়াতাড়ি আপনাদের সকলের সামনে নিয়ে আসছি। সবাই ভালো থাকবেন।